দেব বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ব্যাংকিং নলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে একটা দেশের সেন্ট্রাল ব্যাংক রিপো এবং রিভার্স রিপোর মাধ্যমে মানি মার্কেটের ইনফ্লেশন এবং লিকুইডিটিকে কন্ট্রোল করে। পৃথিবীর বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকের মনিটারি বা ক্রেডিট পলিসির অবজেক্টিভসটা বিভিন্ন রকম হয়ে থাকে। তবে বাংলাদেশ ব্যাংক এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসির প্রধান উদ্দেশ্যই হলো ইনফ্লেশনকে কন্ট্রোল করা। প্রথমে আমরা দেখব কিভাবে সেন্ট্রাল ব্যাংক রিপো বা রিভার্স রিপো রেটটাকে বাড়িয়ে দেয়। এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, প্রতিটা দেশের সেন্ট্রাল ব্যাংকই কিন্তু তার মনিটারি পলিসিতে একটা টার্গেটেড ইনফ্লেশন সেট করে। এই টার্গেটেড ইনফ্লেশনকে বলা হয় স্ট্যান্ডার্ড ইনফ্লেশন। যখন কোনো সেন্ট্রাল ব্যাংক দেখে যে তাদের দেশের এক্সিস্টিং ইনফ্লেশন স্ট্যান্ডার্ড ইনফ্লেশনের চাইতে বেশি বা কম হয়েছে, তখনই ওই সেন্ট্রাল ব্যাংক রিপো বা রিভার্স রিপো রেটকে পরিবর্তন করে কম বা বেশি করে ইনফ্লেশনকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসে। যখন কোনো দেশের এক্সিস্টিং ইনফ্লেশনটা স্ট্যান্ডার্ড ইনফ্লেশনের চাইতে বেশি হয় বা স্ট্যান্ডার্ড ইনফ্লেশনকে এক্সিড করে, তখন ওই দেশের সেন্ট্রাল ব্যাংকটা রিপো বা রিভার্স রিপো রেটটাকে বাড়িয়ে দেয়। রিপো রেটটা বাড়িয়ে দেওয়ার ফলে ওই দেশের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর কস্ট অফ ফান্ডও সাথে সাথে বেড়ে যায়। কেননা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে তাদের ট্রেজারি বন্ড বা বিল বিক্রি করে দিয়ে শর্ট টার্ম লোন নিয়ে তারা ফান্ড বিল্ড আপ করে বা তাদের শর্ট টার্ম যে লিকুইডিটি ক্রাইসিস থাকে সেটাকে তারা মিট আপ করে। যখন সেন্ট্রাল ব্যাংক রিপো রেটটাকে বাড়িয়ে দেয়, তার মানে তখন তাদেরকে বেশি রেটে সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে শর্ট টার্ম লোন নিতে হয়, ফলে তাদের কস্ট অফ ফান্ডটা বেড়ে যায়। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর কস্ট অফ ফান্ড বেড়ে যাওয়ার কারণে তারা তাদের কাস্টমারদেরকে লোন দিতে রিল্যাক্টেন্ট ফিল করে বা তারা তাদের কাস্টমারদেরকে লোন দিতে চায় না। এক্সিস্টিং বিজনেসম্যান বা নতুন এন্টারপ্রেনিউর যারা আছে, ইন্ডাস্ট্রিয়ালে যারা আছে, তারা ফান্ডের অভাবে তারা নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান এস্টাবলিশমেন্ট করতে পারে না বা নতুন ইন্ডাস্ট্রি এস্টাবলিশমেন্ট হয় না বা এক্সিস্টিং বিজনেস বা ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে সেগুলোর কোনো নিউ প্রজেক্ট তারা এক্সপ্যান্ড করে না। ফলে এমপ্লয়মেন্টের ঘাটতি দেখা দেয় এবং আনএমপ্লয়মেন্টের তৈরি হয়। এতে ইকোনমির এক্সপ্যান্ড করে না বা ইকোনমির অবস্থা কিন্তু স্ট্যাগন্যান্ট হয়ে পড়ে। যখন একটা দেশে আনএমপ্লয়মেন্ট বৃদ্ধি পায় বা এমপ্লয়মেন্ট থাকে না, তখন কিন্তু মানুষের পার হেড ইনকাম কমে যায়, মানুষের ইনকাম কমে যায়। ফলে মার্কেটে কমোডিটিস, গুডস বা সার্ভিসের প্রাইস কমতে থাকে। এভাবে কিন্তু ইনফ্লেশনটা একটা কন্ট্রোলের মধ্যে চলে আসে। অন্যদিকে যখন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে তাদের হাই কস্ট ফান্ড নিতে চায় না, সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে যদি তারা বড় করতে চায় তাহলে যেহেতু তাদের কস্ট অফ ফান্ড বেড়ে যায়, এই জন্য তারা সাধারণ জনগণের কাছ থেকে ডিপোজিটের মাধ্যমে তাদের ফান্ড বিল্ড আপ করতে চায় বা তাদের লিকুইডিটিকে তারা রেজ করতে চায়। তখন তাদের যে ডিপোজিটরি প্রোডাক্ট রয়েছে, যেগুলো ব্যাংকের ভাষায় লায়াবিলিটির প্রোডাক্ট বলে, যেমন বলুন এফডিআর, ডিপিএস, এসএনডি অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, এগুলো রেট অফ ইন্টারেস্ট তারা বাড়িয়ে দেয়। বাড়িয়ে দিয়ে জনগণের কাছ থেকে তারা ডিপোজিট আনতে চায়। জনগণের কাছে যে টাকা থাকে তারা ব্যাংকের অধিক মুনাফা পাওয়ার জন্য বা ব্যাংকের ইন্টারেস্ট রেট যেহেতু বেশি, তখন তারা তাদের গচ্ছিত টাকাগুলো ব্যাংকে জমা রাখে। ফলে কি হয়, ব্যাংক কিন্তু এভাবে ডিপোজিট নিয়ে একটা তাদের লিকুইডিটিকে ম্যাচ আপ করতে পারে বা লিকুইডিটিকে তারা মিটিগেট করতে পারে। এর ফলে যদি তাদের কখন এক্সেস লিকুইডিটি তৈরি হয়, তখন কিন্তু তারা আবার এই টাকাটা রিভার্স রিপোর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কাছে তারা জমা রাখে। রিভার্স রিপো রেট কিন্তু সবসময় রিপো রেটের সাথে পজিটিভলি কোরিলেটেড। তার মানে হচ্ছে রিপো রেট যখনই সেন্ট্রাল ব্যাংক বাড়ায়, সাথে সাথে রিভার্স রিপো রেটটাকেও বাড়িয়ে দেয়। রিপো রেট যখন কমিয়ে দেয়, সাইমালটেনিয়াসলি তারা রিভার্স রিপো রেটটাকেও কমিয়ে দেয়। তাই রিপো রেট যেহেতু বাড়ায়, সে সাথে সাইমালটেনিয়াসলি রিভার্স রিপো রেটটাও কিন্তু সেন্ট্রাল ব্যাংক বাড়িয়ে দেয়। ব্যাংকগুলো যখন ডিপোজিট রেট বাড়িয়ে সাধারণ মানুষের কাছ থেকে ডিপোজিট এনে যদি কখনো এক্সেস লিকুইডিটি তৈরি হয়, তাহলে কিন্তু সেই টাকাটা তারা লোন না দিয়ে এই টাকাটা তারা রিভার্স রিপোর মাধ্যমে সেন্ট্রাল ব্যাংকের কাছে জমা দেয়। এতে তারা একটা নির্দিষ্ট হারে মুনাফা পায়। কারণ যেহেতু ব্যাংক যখন কাস্টমারদেরকে লোন দিতে চায়, তখন এতে কিন্তু ব্যাংকের অনেক ধরনের রিস্ক ইনভলভমেন্ট থাকে, যেমন রিকভারি রিস্ক, দেন ক্রেডিট রিস্ক, অ্যাসেসমেন্ট রিস্ক, এমপ্লয়ি ইনভলভমেন্ট, লেবার কস্ট, অনেকগুলো ফাংশন থাকে। কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তখন চিন্তা করে যে আমার এই লিকুইডেড মানিটা যদি আমি সেন্ট্রাল ব্যাংকে ইনভেস্ট করি, যেহেতু রিভার্স রিপো রেটটা বেশি, তাহলে আমি একটা হ্যান্ডসাম প্রফিট পাচ্ছি বা রেট অফ রিটার্ন পাচ্ছি। তখন তারা কাস্টমার থেকে লোন না দিয়ে জনগণের কাছ থেকে ডিপোজিট এনে যে তারা এক্সিস একটা লিকুইডিটি বিল্ড আপ করে, সেটাও কিন্তু তারা রিভার্স রিপোর মাধ্যমে সেন্ট্রাল ব্যাংকে জমা দেয়। ফলে কিন্তু টাকাটা মার্কেটে সার্কুলেটেড হয় না।
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন তাদের ডিপোজিট রেটগুলো বাড়িয়ে দেয়, তখন ম্যাস লেভেল পিপল বা ম্যাক্রো লেভেল ইকোনমিক্সে যে সাধারণ মানুষ রয়েছে, ওই সাধারণ মানুষগুলোর হাতে টাকা, তখন সাধারণ মানুষের কিন্তু তাদের হাতে টাকা দিয়ে তারা নতুন ব্যবসায় শুরু করতে চায় না। তারা যখন দেখে যে ব্যাংকে টাকা রেখেই সে তার একটা টার্গেটেড মুনাফা পাচ্ছে, তখন তারা বিজনেসে আর যেতে চায় না। তখন তাদের হাতের টাকাটাও কিন্তু তারা আসলে ব্যাংকেই রাখতে চায়, যেহেতু ব্যাংকের ডিপোজিট রেটটা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো বাড়িয়ে দিয়েছে। ধরুন আপনার কাছে 5 লাখ টাকা রয়েছে, এখন আপনি দেখলেন যে ব্যাংকের ডিপোজিট রেট, এফডিআর রেট অনেক বেশি, তখন আপনি কিন্তু ওই টাকাটা কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট না করে আপনি ব্যাংকে এফডিআর এর মাধ্যমে টাকাটা রাখতে চাবেন। কেননা আপনি দেখবেন যে এখানে আসলে একটা সেফ ইনভেস্টমেন্ট আমি করছি, এখানে বিজনেসের মতো অত রিস্ক নেই, সেই সাথে আমি একটা হ্যান্ডসাম ইন্টারেস্ট পাচ্ছি, তখন এফডিআর করে আপনার টাকাটা ব্যাংকেই রাখবেন। একদিকে ব্যাংক যেমন ফান্ড রেজ করে সেটাকে আবার তার কাস্টমারদেরকে লোন দিতে চায় না বা জেনারেল পাবলিককে লোন দিতে চায় না, অন্যদিকে আবার জেনারেল পাবলিকেও তাদের কাছে টাকাটাও কিন্তু বিজনেসে ইনভেস্টমেন্ট করতে চায় না। ফলে সব দিক দিয়েই কিন্তু ইকোনমিতে ওভাবে আসলে নতুন নতুন ব্যবসা বা নতুন নতুন বিজনেস, নতুন নতুন ইন্ডাস্ট্রি, ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান বলুন, যাই বলুন, এগুলো কিন্তু আসলে এস্টাবলিশমেন্ট হয় না। এর ফলে কিন্তু ইকোনমিতে ওভারঅল একটা আনএমপ্লয়মেন্টের তৈরি হয়, এবং আনএমপ্লয়মেন্টের তৈরি হওয়া মানে হচ্ছে পার হেড ইনকাম অফ দ্য পিপল কমে যাওয়া। এখন ম্যাস পিপলের যখন পার হেড ইনকাম কমে যায়, তখন বাজারে কিন্তু অবশ্যই পণ্যের দাম কমতে শুরু করে, তখন ইনফ্লেশনটা একটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে। তবে রিপো রেট যখন সেন্ট্রাল ব্যাংক বাড়ায় বা রিভার্স রিপো রেট যখন বাড়িয়ে দেয়, অসুবিধাও রয়েছে, যেমন আনএমপ্লয়মেন্ট তৈরি হয়, কোনো এমপ্লয়মেন্ট জেনারেশন হয় না, ইকোনমি স্ট্যাগনেন্ট হয়ে পড়ে, এবং সেই সাথে মানুষের লিভিং স্ট্যান্ডার্ডটা কিন্তু কমতে শুরু করে আস্তে আস্তে। এবার আমরা দেখব সেন্ট্রাল ব্যাংক কখন রিপো রেট বা রিভার্স রিপোর্টটাকে কমিয়ে দেয়। যখন সেন্ট্রাল ব্যাংক অবজার্ভ করে যে তাদের এক্সিস্টিং ইনফ্লেশন অফ দ্য কান্ট্রি এটা লেস দ্যান দ্য স্ট্যান্ডার্ড ইনফ্লেশন, সেন্ট্রাল ব্যাংকের মনিটারি পলিসির যে স্ট্যান্ডার্ড ইনফ্লেশন সেটার থেকে যখন এক্সিস্টিং ইনফ্লেশনটা কম হয়, তখন সেন্ট্রাল ব্যাংক রিপো রেট বা রিভার্স রিপো রেটটাকে কমিয়ে দেয়। রিপো রেট কমিয়ে দেওয়ার ফলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো খুব সহজেই রিপোর মাধ্যমে সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে শর্ট টার্ম লোন নিয়ে তারা ফান্ড বিল্ড আপ করতে পারে। ফলে তাদের কোনো লিকুইডিটি ক্রাইসিস তৈরি হলে তারা সেটাকে মিট আপ করে, এবং তাদের কস্ট অফ ফান্ড যেহেতু কম হয়, এই জন্য তারা সেন্ট্রাল ব্যাংক থেকে রিপো করে টাকা নিতেও আগ্রহী হয়। সেই সাথে এইভাবে তারা ফান্ড বিল্ড আপ করে এই টাকাটা তারা মার্কেটে ইনভেস্ট করতে চায়। তাদের যে ইন্টারনাল ক্রেডিট পলিসি থাকে ব্যাংকগুলোর, সেগুলো কিন্তু তারা একটু রিল্যাক্স করে, তবে এটা সেন্ট্রাল ব্যাংকের গাইডলাইনের মধ্যে থেকে। ফলে বিজনেসম্যান এবং নিউ এন্টারপ্রেনার খুব সহজেই ব্যাংক থেকে লোন নিতে পারে, এবং লোন নিয়ে তারা ব্যবসা প্রতিষ্ঠান এস্টাবলিশ করতে পারে। এভাবেই কিন্তু তারা ব্যাংক থেকে লোন নিয়ে যখন ব্যবসা প্রতিষ্ঠান এস্টাবলিশ করে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইন্ডাস্ট্রি তৈরি করে, ছোট ছোট এন্টারপ্রেনিয়ররা তারা ছোট ছোট ব্যবসা দেয়, ফলে কি হয়, ম্যাস লেভেলে কিন্তু তাদের এমপ্লয়ি দরকার হয়, তারা এমপ্লয়ি নিয়োগ দেয়। আলটিমেটলি একটা দেশের কিন্তু তখন এমপ্লয়মেন্ট তৈরি হয় এবং আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা সলভ হয়। যখন মানুষ কাজ করার সুযোগ পায় বা মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়, তখন কিন্তু তাদের পার হেড ইনকাম বৃদ্ধি পায়। যখন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো দেখে রিপো করে তারা খুব অল্প ইন্টারেস্ট রেটে খুব সহজেই তারা ফান্ড বিল্ড আপ করতে পারছে বা তারা তাদের লিকুইডিটি মিট আপ করতে পারছে, তখন তাদের যে লায়াবিলিটি প্রোডাক্ট এফডিআর, ডিপিএস, এসএনডি বা সেভিংস অ্যাকাউন্ট, এগুলো রেটও কিন্তু তারা কমিয়ে দেয়। তখন ম্যাস লেভেলের জেনারেল পিপল বা সাধারণ পাবলিকও কিন্তু ব্যাংকে তখন টাকা রাখতে চায় না, তখন তাদের কাছে থাকা যে টাকা, সেই টাকা দিয়ে তারা ছোটোখাটো ব্যবসা তৈরি করতে চায়। এই ছোটোখাটো ব্যবসার মাধ্যমেও কিন্তু ম্যাক্রো ইকোনমিক লেভেলে বা ম্যাস লেভেলে কিন্তু প্রচুর মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়। কোনোভাবে যদি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে কোনো এক্সেস লিকুইডিটি তৈরি হয়, তখন তারা ওই এক্সেস লিকুইডিটির ক্যাশকে কিন্তু সেন্ট্রাল ব্যাংকের কাছে জমা রাখতেও অনীহা প্রকাশ করে। কেননা রিপো রেটটা যেহেতু সেন্ট্রাল ব্যাংক কমিয়ে দিয়েছে, সাথে সাথে তারা রিভার্স রিপো রেটটাকেও কমিয়ে দেয়। তখন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো চিন্তা করে যে তাদের কাছে যে লিকুইড টাকা রয়েছে, এই টাকাগুলো বা এই ক্যাশ, লিকুইড ক্যাশ যদি তারা সেন্ট্রাল ব্যাংকে জমা রাখে, তারা খুব নমিনাল ইন্টারেস্ট পাবে, কেননা রিভার্স রিপো রেটটা খুব কম। সেক্ষেত্রে কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের এই লিকুইড টাকাটা সেন্ট্রাল ব্যাংকে জমা না রেখে, রিভার্স রিপোর মাধ্যমে তারা ডিপোজিট না রেখে, এটাকে তারা কিন্তু আসলে মার্কেটে ক্রেডিট দিতেই বেশি ফিল করে, মার্কেটে এই টাকাটা ইনভেস্ট করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এভাবেই কিন্তু একটা সেন্ট্রাল ব্যাংক তার রিপো বা রিভার্স রিপো রেটটাকে ইনক্রিজ ডিক্রিজ করে তার ইনফ্লেশন রেটটাকে স্বল্প সময়ের জন্য একটা ব্যালেন্স অবস্থায় রাখে, এবং তার মানি মার্কেটের লিকুইডিটিকে সে সবসময় ইকুইলিব্রিয়াম পয়েন্টে রাখে।
এভাবেই কিন্তু একটা দেশের সেন্ট্রাল ব্যাংক রিপো এবং রিভার্স রিপো রেটটাকে ইনক্রিজ এবং ডিক্রিজ করে সে দেশের ইনফ্লেশনটাকে কন্ট্রোল করে এবং মানি মার্কেটের লিকুইডিটি ব্যবস্থাকেও সেই সাথে সুসংগঠিত রাখে। ডিয়ার ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।